এ নিয়ে তো মাথায় একেবারে পিস্তল ঠেকে দিয়েছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে এসছি, তো আমাদের যাত্রার যে সংস্কৃতি সেখানে একটা চ্যাপ্টার অবশ্যই এই দুটো মানুষকে নিয়ে তো থাকবেই যখন যাত্রার ইতিহাস সামগ্রিকভাবে লেখা হবে। তো একটা জিনিস কিন্তু ভীষণভাবে লক্ষ্য করছি, ওনারা যখন কনভারসেশন করছেন, কথোপকথনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ডায়ালগের ক্ষেত্রে আমরা মঞ্চে যেরকম একটা খেয়াল করি যে ওভারল্যাপিং যাতে না হয়, এটা সবসময় খেয়াল রাখা হয়। এখানেও কিন্তু প্রাথমিকভাবে ওনারা যখন কথা বলছেন সেটাও কিন্তু শুধু যাত্রা জগতের নয়, অন্যান্য সাংস্কৃতিক ধারা যেসব মানুষজন আছেন তাদের কাছ থেকেও কিন্তু ভীষণভাবে শিক্ষণীয় যে একজন আরেকজনকে কতটা স্পেস দিয়ে কিভাবে কথা বলতে হয়। এই জায়গাটা অবশ্যই একটা মানে শিক্ষণীয় বিষয়, ভীষণ ভালো লাগছে। আর নির্মলবাবুর ক্ষেত্রে বলবো যে আপনাকে সেটাই বলার যে বারে বারে বলছি যে আমাদের কিন্তু তুমিই বলবেন, কারণ আমরা যেটা বিশ্বাস করি সমগ্র বাঙালি যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা যাত্রাকে ভালোবাসেন, তারা কিন্তু তাদের কাছে আপনারা গুরু এবং গুরুমা স্বরূপ, কাজেই সেইভাবেই আমাদের সাথে কথা বলবেন। আজকে আমরা মানে এসছি এখানে, এটাই হয়তো বিশাল বড় সংযোগ। ব্যাপার হচ্ছে কি, আমি প্রত্যেক মানুষকে মানুষইভাবে সম্মান দিয়ে কথা বলি বরাবরই, এটা আমার অভ্যাস। আমার বয়সে যে ছোট থাকে আপনি বলি, এটা আমার মানে কি জানি, এটা আমার অভ্যাস। শ্রদ্ধেয় সৌম্যমিত্র এবং উৎপলবাবুর কথা বলছিলেন, হয়তো তার ধারা ধরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথাও হয়তো আসবে। আপনারা মানে কতটা প্রভাবিত? বলছি, অজিতেশ বাবু আমাকে যে কি কতটা ভালো চোখে দেখতেন, কতটা স্নেহের চোখে বা ভালোবাসার চোখে দেখতেন অজিতের। ওনার নতুন বই উদ্বোধনের দিন হলে আমাকে থাকতেই হতো। যেমন অসিত বসু, একজন খুব ভালো অভিনেতা। অসিত বসু আপনারা জানেন, শুধু অসিত বসু এবং ভদ্রা বসু আমাদের অত্যন্ত মানে কাছের মানুষ, শ্রদ্ধেয় মানুষ। তাদের বহু উজ্জ্বল উপস্থিতি যাত্রা জগৎকে সমৃদ্ধ করেছে, যাত্রা সমৃদ্ধ হয়েছে তাদের দ্বারা। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওদের সঙ্গে আমার কীরকম সম্পর্ক একটু বুঝিয়ে বলি। অসিত বাড়িতে নেই, আমরা ওই দিক দিয়ে গাড়িতে যাত্রা করতে যাচ্ছি ওই রাস্তায়, তখন উনি মধ্যমগ্রাম থাকবে। আমি অসিতের বাড়িতে গিয়ে ভদ্রা বসুকে বললাম যাত্রা শুনতে যেতে হবে। উনিও আমার সঙ্গে মেয়েদের ফেলে আমার সঙ্গে যাত্রা শুনতে চলে গেলেন। বেনি তখন কত বড়? মেয়েরা তখন ছোট, খুব বড় নয়, হ্যাঁ ছোট, এই 10-11 বছর বয়স হবে। হ্যাঁ 10-11। এটা আবার নামিয়ে দিয়ে গেলাম। তখন কতটা গভীর সম্পর্ক থাকলে এটা সম্ভব। একেবারেই। এবং যত কথা বলছি, যত কথা এগোচ্ছে, তত কিন্তু মুগ্ধতা আরও বেড়ে যাচ্ছে, এই কারণে যে তৎকালীন যুগে যেসব শিল্পীরা ছিলেন তাদের যে পারস্পরিক অপরের প্রতি যে গভীর শ্রদ্ধাবোধ, সেটাও কিন্তু মানে আগামী প্রজন্ম যারা আছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, তারা খেয়াল করবেন একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে তবে বোধহয় মানে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে কথাটা দাদার প্রতিটা ছত্রে ছত্রে এবং দিদির প্রতিটা ছত্রে ছত্রে আমরা যে এই জ্ঞানের কথা পাচ্ছি সেটা পাওয়া যায়। আমি একটা কথা বলি, এই শ্রদ্ধার প্রশ্নে আমি কথাটা বললাম। আমি যখন কবি বই লিখলাম, তারা শঙ্করবাবুর সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে বলেছিলাম যে স্যার, কবিটা তো আমি পড়লাম, যাত্রায় করতে আমাকে কিছুটা অদল বদল কিছু চরিত্র বাড়াতে টাড়াতে হবে, এই অনেকগুলো বিষয় বললাম। বলে ঠিক আছে, আপনার যাতে ভালো হয়, যাতে ভালো চায় সেইভাবে করবেন। উনি খুব খুশি হয়েছিলেন। উনি তখন ছিলেন না, মারা গেলেন। যাত্রার ওনার ভাইপো দেখেছিলেন, গিয়ে বলেছিলেন, তার কিছুদিন পরেই মারা গেলেন। যাই হোক, তো এই কবি যখন শিল্পীতে দ্বিতীয় বছর হয়, আমাকে আবার নির্দেশনা দিতে ডাকেন। তখন অসিত বসু ছিল। তা আমি যে চরিত্রটা করতাম, সেই চরিত্রটা সবার দাবি, জোৎস্না বিশেষ করে আরও কয়েক বছর সবাই একটু দেখতে চাইছে, দাদা আমার চরিত্রটা যে করছে, যে আমি যেভাবে করেছিলাম, একটা সাইড প্যারালিসিস হয়ে ভাষাটা পাল্টে ট ড দিয়ে কথা বলা, সেটা সে পাচ্ছে না। তাই আমি নিজে করে দেখালাম। এই যে দেখার পর অসিত বোস
আমাকে একদম বুকে কোলে তুলে নিয়ে শূন্যে তুলে দিলেন। একে তো একটা ঘটনা গেল। অসিত বোস উনি কয়েকটা বই লিখলেন প্রথম যাত্রায়, লিখে আমার সঙ্গে খুব হৃদ্যতা ছিল, লিখে সেগুলো যে খুব একটা ভালো হয়েছে তা নয়। তখন ভদ্রা, অনেকে আমি ভদ্রা বলি ইয়ে করি, বলে তুমি নির্মলার কাছে যাও, গিয়ে শুনে এসো কীভাবে লিখলে বই হয়, ভালো হবে। আমার বাড়ি গেছে, গিয়ে বলছে আচ্ছা কীভাবে লিখবো, কীভাবে লিখলে নাটক দাঁড়াবে। আমি কতগুলো পয়েন্ট বললাম, এই রস এই ব্যাপারগুলো বেশি থাকলে, বেশি মানে ভালো থাকলে দাঁড়াবে এই নাটক। উনি সেই শুনে একটা বই লিখলেন এবং সত্যি সে বইটা খুব হিট করেছিল। এই হচ্ছে পরস্পরের কোঅপারেশনের ব্যাপারটা আমি বললাম। এখানে আমার অনেকে আছে, যেমন আমার সঙ্গে হৃদ্যতা সবার ছিল, অরুণ দাশগুপ্ত ছিল, সঙ্গে ছিল পান্না চক্রবর্তী, পান্নাদার একদিন আমাদের পাশে একটা জায়গায় ছৌ করতে গেছেন, তা আমাকে বলেছিলেন, দেখ আমাকে তুই তো গাড়ি করতেন, দেখ নির্মল, আমি যখন থাকবো না তখন ঐতিহাসিকের পৌরাণিকটা উঠে যাবে, আর তুই যখন থাকবি না তখন সামাজিকটাও চলে যাবে। এটা ওনারা বলেছিলেন, সত্যি আমি তার প্রণাম জানাই, কথাটা মিলে গেছে। অসাধারণ। জনে যত শুনছি মানে বিস্ময়ের পর বিস্ময়। এবারে দিদি আপনার কাছে যে যাব, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে এক জায়গাতে আমি গেছিলাম, তো শ্রদ্ধার কথা আসছিল এবং দাদা বিভিন্ন মানে দিকপাল মানুষ, এবং আপনারা যে সময়তে তাদের কথা উল্লেখ করছিলেন, এবং আপনারা যে সময়তে যাত্রা মঞ্চস্থ করেছেন, যাত্রা স্বর্ণযুগ বলা যেতে পারে সেটাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে মানে দিনের পর দিন প্রায় বলতে গেলে 300 কিলোমিটার 400 কিলোমিটার এই যে ট্রাভেল করা, হ্যাঁ, এবং তারপরেও শরীরটাকে ধরে রেখে সন্ধ্যেবেলাতে বা রাতের বেলাতে হ্যাঁ নিজেকে একদম সম্পূর্ণ 100% মেলে ধরা, সেই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং, বা এখনকার দিনে স্টুডেন্ট যারা আছেন, যাত্রা যারা শিখছেন, যাত্রা যারা করছেন, তাদের কাছে এই ফিটনেসটা ধরে রাখার ক্ষেত্রে আপনার যদি কিছু টিপস থাকে।